প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি বিশ্বজিৎ স্যার। আজকে আমরা একাদশ শ্রেণী শেষ করে দ্বাদশ শ্রেণীতে যারা এসেছি তাদেরকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের যে 3 নম্বর বিষয়, সেই বিষয়ের উপর একটি প্রশ্ন শিখব। আমাদের আজকের বিষয় বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে যে প্রশ্নগুলো আমাদের শেখার কথা বলা হয়েছে, আমাদের সিলেবাস, নতুন যে সিলেবাস, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম প্রশ্ন শিখব। আমাদের আজকের প্রশ্ন, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্ন আলোচনার পূর্বে আমরা অর্থাৎ 9-10-এ যে ব্যাকরণ পড়ে এসেছি সেখানে একটি বিষয় আমরা জেনেছি, সেটা হচ্ছে পদ। তো পদের কিছু বিষয় আমরা আজকে ব্যাকরণিক শব্দশ্রেণীর ভিতরে জানবো। তবে সেটা ব্যাকরণিকের যে নিয়ম এখানে, অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণীর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা সেগুলো দেখব, আমরা পদের আলোকে দেখব না। আমরা জানি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটাকে আমরা এখন মনে রাখবো না, আমরা যেটা শিখবো সেটা ব্যাকরণিক শব্দশ্রেণীর ভাবেই শিখবো। তো দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ আলোচনা করো। আমি একটা কথা বলতে চাই, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের এই ভাষার ভিতরে নানা রকমের ভাষার সংমিশ্রণ আমরা দেখতে পাই। কোথাও ইংরেজি ভাষা, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, আবার খাঁটি বাংলা শব্দ আছে। এছাড়াও আরো অনেক ভাষার মিশেল আমরা এই বাংলা ভাষায় দেখতে পাই। তো সব ভাষাকে আমরা এক কথায় বাংলা ভাষা হিসেবে ব্যবহার করছি। এখন আমার কথা হচ্ছে, এই শব্দ বা এই ভাষার সমস্ত শব্দগুলোকে যদি আমরা বাংলা ব্যাকরণের কাঠামোতে ভাগ করি, তাহলে একটা শব্দ এক একটা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। আমাদের সমস্ত ভাষার যে সমস্ত ভাষা, এই ভাষার যে সমস্ত শব্দগুলো, এটাকে যখন আমরা ব্যাকরণগত দিক থেকে ভাগে ভাগে সাজাবো, ওই ভাগকেই বলা হবে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো সংজ্ঞা আকারে আমি লিখেছি এখানে, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় তাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। আমি আবারও রিপিট করি, বাংলা ভাষার শব্দসমূহকে ব্যাকরণগতভাবে যে কয় ভাগে ভাগ করা যায় তাকেই বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। তার মানে বাংলা ভাষায় যে শব্দগুলো আছে, ব্যাকরণের কাঠামোতে যদি ফেলি, তা একটা শব্দ এক একটা ভাগে পড়বে, ওই যে ভাগ করা, ওটাকেই বলে ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার। এইখানে আমার কথা, আমরা পদে শিখেছি যে শ্রেণী বিভাগগুলো, তার কিছু বিষয় আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীতেও দেখতে পাবো। যেমন 8 প্রকারের প্রথমে আছে বিশেষ্য, দ্বিতীয় আছে বিশেষণ, তৃতীয় সর্বনাম, চতুর্থ ক্রিয়া। এই যে 4টা ভাগ আমরা কিন্তু পদে শিখেছিলাম, কিন্তু আজকে সেটা ব্যাকরণিক শব্দশ্রেণীতেও আমরা রাখবো। এরপরে আর 4টে আছে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। তো আমরা এখানে দেখি যে আমাদের এই 8 প্রকারে যে শ্রেণীবিভাগ দেখানো হলো, সেই 8 প্রকারকে ছোট করে ব্যাখ্যা করলে কেমন হয়, এবং তার 2-একটা উদাহরণ যদি আমরা দিই, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আসলে এটুকুই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, এর যখন আমরা সংজ্ঞা দিয়েছি, তারপরে যখন আমরা লিখেছি ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার, এখন আমাদের কাজ হচ্ছে এই 8 প্রকারের সংজ্ঞা দেওয়া এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যে কোনটা কি। তাহলে আমরা প্রথমে বলেছি ব্যাকরণিক শব্দশ্রেণীর 8 প্রকারের প্রথমে হচ্ছে বিশেষ্য। আমাদের এখানে যে উত্তরটা আমরা লিখেছি, যে শব্দশ্রেণী দ্বারা কোনো কিছুর নাম নির্দেশ করা হয় তাকে বলা হয় বিশেষ্য। এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে বিশেষ্য বলে, এটা আমরা পদে শিখেছি। আজকে আমরা কথাটা লিখবো, যেহেতু শব্দশ্রেণী পড়ছি, ব্যাকরণিক শব্দশ্রেণী আমরা পড়ছি,
সুতরাং কথাটা আমরা এইভাবে লিখবো, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় বিশেষ্য। এটার অনেক উদাহরণ আছে। আমি এখানে যে উদাহরণ দিয়েছি ঢাকা, খুলনা, বই, খাতা, স্কুল, কলেজ, আমরা চাইলে অনেক উদাহরণ দিতে পারি। অর্থাৎ যা দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হবে সেটাই হচ্ছে বিশেষ্য। তো কথাটা আমরা যেহেতু ব্যাকরণিক শব্দ শ্রেণীর আলোকে পড়বো, লিখবো সেভাবে, অর্থাৎ যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছুর নাম নির্দেশ করা হয় তাকে বলা হয় বিশেষ্য। এরপরে দ্বিতীয় হচ্ছে বিশেষণ। আমরা এটাও পদে শিখেছি, তো সেখানে যেভাবে বলেছি ওটা না বলে আমরা একটু ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভাষায় বলবো, যে শব্দ শ্রেণী দ্বারা বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করা হয় তাকে বলা হয় বিশেষণ। আমরা যদি একটু দেখি উদাহরণ, এখানে লিখেছি লাল ফুল, নীল আকাশ, অথবা নীল শার্ট, শার্ট বা নীল জামা, জামা নাম। সুতরাং এটা কিন্তু বিশেষ্য। কিন্তু শার্টটা কেমন বা জামাটা কেমন, নীল, অর্থাৎ তার অবস্থাটা বোঝানো হচ্ছে যে শব্দ দিয়ে, সেটা হচ্ছে বিশেষণ। ওখানে লাল ফুল, ফুল বিশেষ্য, লালটা হচ্ছে ফুলের অবস্থা বা রং, সেটাকেই বলা হবে বিশেষণ। তার মানে আমরা নীল ফুল, লাল ফুল, নীল আকাশ, সাদা কাগজ, যে উদাহরণগুলোই আমরা লিখবো সেখানে আমরা আইডেন্টিফাই করে দিব যে কোন অংশ আমাদেরকে বিশেষণ হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। এরপরে 3 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে সর্বনাম। আমরা যদি এই বাংলার সঙ্গে সঙ্গে একটু ইংরেজিগুলো মনে রাখি তাহলে আমাদের জন্য অনেক সময় ইজি হবে। বিশেষ্য নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, সর্বনাম কি? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শব্দ শ্রেণী বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যদি ইংরেজিতে বলি নাউনের পরিবর্তে প্রোনাউন আমরা ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে বাংলায় তাকে বলা হয় সর্বনাম। তো এই সর্বনামের ব্যবহারগুলো আমরা কোন সময় করি, আমরা উদাহরণ যদি একটু দেখি, সে, তিনি, তারা, তাদের, এই যে শব্দগুলো আমরা যদি বাক্যে ব্যবহার করি, মাশরাফি এক সময় বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, তিনি এখন জাতীয় সংসদ সদস্য। এই যে মাশরাফির পরিবর্তে আমরা তিনি ব্যবহার করলাম, তার মানে মাশরাফি ছিল ওখানে বিশেষ্য, বিশেষ্যর পরিবর্তে এখন যেটা ব্যবহার করেছি সেটাকে হচ্ছে আমরা সর্বনাম বলবো। তার মানে নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করলাম প্রোনাউন, সেটাই আমরা এখানে বাংলায় জানবো সর্বনাম। আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। চতুর্থ নিয়ম ক্রিয়া। এটা আমরা সহজেই জানি, ক্রিয়া মানে কাজ। অর্থাৎ আমরা জানি যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। আমরা যে কাজগুলো করি, অবশ্য বিজ্ঞানের ভাষায় বল প্রয়োগ করতে হবে, সেখানে বাধা সৃষ্টি হবে, তার সংজ্ঞাটা বৈজ্ঞানিকভাবে একটু আলাদা, বাট ব্যাকরণগতভাবে আমরা বলতে পারি যে শব্দ শ্রেণী দ্বারা আসলে কোনো কাজ করা, হওয়া, ঘটা, হওয়া বোঝাবে, এটাকে আমরা বলবো ক্রিয়া। তো আমরা এখানে যে কোনো উদাহরণ আমরা দিতে পারি। এখানে লেখা আছে কি, খেলা, পড়া, গাওয়া, নাচা, মেয়েটি পড়ছে, এই পড়ছে এখানে ক্রিয়া। আমার মনে হয় এই বিষয়টা বুঝতে আমাদের খুব বেশি কারোই সমস্যা হওয়ার কথা নয়। আমরা এরপরে যদি যাই ক্রিয়া বিশেষণ, এই 4টা বিষয় আমাদের কাছে যথেষ্ট ইজি। এরপরে যে 4টা আছে তার 2টা বিষয়টা আমাদেরকে একটু হলো ভাবাবে, তো খুব বেশি কঠিন সেই জায়গা না, আমরা সেটাকে সহজে রিকভার করতে পারবো। আমরা 5 নম্বর নিয়মে দেখি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? আমাদের শব্দ দেখে এখানে একটু মনে রাখতে হবে, একটা বিশেষণ আবার এই ভাষা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজ সেটা হচ্ছে ক্রিয়া, আর বিশেষণ হচ্ছে যে কোনো জিনিসের অবস্থাকে নির্দেশ করে। সুতরাং এখানে কাজের অবস্থাকে নির্দেশ করবে, অর্থাৎ যে শব্দ শ্রেণী ক্রিয়াকে বিশেষিত করে, অর্থাৎ কাজটা যেভাবে হচ্ছে সেই জিনিসটাকে উল্লেখ করে, সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি, বাসটি দ্রুত চলছে, চলছে ক্রিয়া, ক্রিয়াটা কেমন ভাবে হচ্ছে, দ্রুত, অর্থাৎ দ্রুত দিয়ে চলাকে এখানে কেমন ভাবে চলছে তা বোঝানো হয়েছে। সুতরাং ওই দ্রুতটাই হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ।
তার মানে আমরা বুঝতে পেরেছি যে শব্দ শ্রেণী দ্বারা ক্রিয়াকে বিশেষিত করা হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যোজক। এই যোজক হচ্ছে কনজাংশন, অর্থাৎ ইংরেজিতে যেমন একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের সংযোগ ঘটানোর সময় আমরা কনজাংশন ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে বাংলায় আমরা যোজক ব্যবহার করি। ইংরেজিতে অ্যান্ড, বাট, অর এগুলো আমরা ব্যবহার করি, বাংলায় ব্যবহার করি ও, এবং, আর, অথবা, নতুবা, সুতরাং, যেহেতু, তাই ইত্যাদি। তো আমরা মনে রাখি সংজ্ঞাটা, যে শব্দ শ্রেণী বাক্যের একটি অংশের সঙ্গে অন্য একটি অংশের সংযোগ, সংযোজন, বিয়োজন বা সংক্ষেপণ ঘটায়, এটা হচ্ছে ফুল সংজ্ঞা। যদি কেউ এরকম লেখে যে শব্দ শ্রেণী বাক্যের একটি অংশের সঙ্গে অন্য একটি অংশের সংযোগ ঘটায় তাকে যোজক বলে, সেটাও রাইট। আমি এবং মা কাল খুলনা যাব। এই যে মা এবং আমাকে, মা এবং আমি এই দুইজন এর মাঝখানে আমরা ব্যবহার করেছি। এবং আমি যাব যদি তুমি আসো, আমি যাব একটা অংশ, তুমি আসো যদি তুমি আসো, এই যদিটা এখানে আমাদের এই দুটো বাক্যকে একসঙ্গে এক করে দিয়েছে। এই যদিটাই হচ্ছে এখানে আমাদের যোজক বা কনজাংশন ইংরেজিতে যাকে বলা হয়। অনুসর্গ, এই অনুসর্গের অবস্থানটা একটু ভিন্ন অন্যগুলোর থেকে। এখানে আমি যে সংজ্ঞাটা লিখেছি একটু খেয়াল করি, যে শব্দশ্রেণী বাক্যে স্বাধীনভাবে বসে আবার কখনো কখনো বিভক্তির মতো বসে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে তাকে বলা হয় অনুসর্গ। তাকে দিয়ে এ কাজ হবে না, তাকে দিয়ে এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর সর্বশেষ হচ্ছে আমাদের আবেগ শব্দ। আমরা বাঙালি, আমাদের অবশ্যই আবেগ আছে, মানুষ মাত্রই প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ অনুভূতি আছে। আমাদের এই বিষয়টা অত্যন্ত সহজ। আবেগ শব্দ অর্থাৎ যে শব্দ শ্রেণী দ্বারা মানুষের মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ পায় তাকেই বলা হয় আবেগ শব্দ। এখানে ইংরেজিতে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। ঠিক তেমনি ভাবে আমরা বিস্ময়সূচক বাক্য লিখতে গেলে যে শব্দগুলো প্রথমে ব্যবহার করি সেটাকে বলা হয় আবেগ শব্দ বা বিস্ময়সূচক শব্দ। এখানে দেখা যাচ্ছে বাহ, আকাশটা তো খুব সুন্দর, উফ, আজ অনেক গরম। এই যে কথাটা বললাম, প্রথমে আমরা একটা শব্দ ব্যবহার করলাম এবং বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করলাম। এই যে শব্দ বা এই চিহ্ন, এটার দ্বারা মনের বিশেষ ভাব বা আবেগ অনেকাংশে প্রকাশিত হয়ে গেছে। উফ মানে অসহ্য, ইস লোকটা মারা গেল। প্রথমে ইস বলাতে মনের ভিতরে একটা কষ্ট যে না লোকটা মারা গেল। এই যে শব্দগুলো দিয়ে মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ পেল, একেই বলা হয় আবেগ শব্দ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, তারপরে শিখলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, এবং সর্বশেষ শিখলাম ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগের সংজ্ঞা সহ উদাহরণ। তার মানে আমাদের এই প্রশ্নটা যদিও একটু বড়, আমার মনে হয় এটা তোমাদেরকে খুব বড় বেশি বিপদে ফেলবে না যদি একটু মন দিয়ে আমার কথা শোনো এবং সেগুলোকে তোমরা বাসায় একটু পড়ে ফেলো। আমি আবারও বলি, যেভাবে হোক আমাদেরকে করতেই হবে, পড়াশোনা আমাদের করতেই হবে, তা না হলে আমাদের সামনে ঘোর বিপদ। এই ঘোর বিপদ কাটানোর একমাত্র পথ হচ্ছে আমাদের বাসায় থেকে নিজেদের মতো প্রচন্ড পরিমাণে টাইমলি পড়াশোনা করা। সবাইকে সেই জায়গায় আবারও বলবো, পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনার কোনো বিকল্প রাস্তা আমাদের জানা নেই। তো সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, পড়াশোনার সঙ্গে থাকবো। আর আগামীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে সেম এভাবেই হাজির হব, সেই প্রত্যাশায় সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, বাই বাই।